ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো, ভাইয়াকে একটু জানাও ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো, ভাইয়াকে একটু জানাও ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। সবাই কি আগের ক্লাসটা রিভিউ করে আসছো? আমাকে বলো তো, সবাই কি আগের ক্লাসটা রিভিউ করে আসছো? আগের ক্লাসটা রিভিউ করা কিন্তু মাস্ট। 5 মিনিট হইলেও তুমি আগের ক্লাসটা রিভিউ করে আসতে হবে, নাইলে কিন্তু হবে না। বুঝছো? আমার ক্লাস করার নিয়মই এইটা, যে আগের দিন তুমি 5 মিনিট হলেও আগের ক্লাসটা রিভিউ করে আসবে। ওকে, ঠিক আছে। পোল দিব আজকে? পোল দেওয়া লাগবে? আচ্ছা, দিব নে। ঠিক আছে, ঠিক আছে, আমরা শুরু করতেছি। ওকে, সো 10:30টায় ক্লাস, 10টায় ক্লাস। তুমি প্রতিদিন কি 9:30টায় ক্লাসটার জন্য রেডি হয়ে যাবা। 9:30টায় না পারলো অ্যাটলিস্ট 9:45-এ রেডি হয়ে যাবা। এই 15 মিনিট জাস্ট আগের ক্লাসটা রিভিউ করে ফেলবা। তাহলে দেখবা তোমার ক্লাস করার ইফিসিয়েন্সি, বোঝার ইফিসিয়েন্সি ডাবল হয়ে গেছে। বুঝতে পারছো? ডাবল হয়ে গেছে। তো গত ক্লাসে আমরা কি পড়ছিলাম বলো তো? চ্যাপ্টার 3.4 স্টার্ট করছিলাম, আসলে ওটা শেষও হয়ে গেছে। সঞ্চার পথ, সঞ্চার পথ আমাদের শেষ। ছোট্ট একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে পরামিতিক সমীকরণ। সবাই টাইটেল দাও, পরামিতিক সমীকরণ বা প্যারামেট্রিক ইকুয়েশন। পরামিতিক সমীকরণ বা ইংলিশে বলে প্যারামেট্রিক ইকুয়েশন। প্যারামেট্রিক ইকুয়েশন, এটা একদম সহজ একটা টপিক। আচ্ছা, তোমরা সবাই সমীকরণ দেখছো তো, তাই না? আমি একটা সমীকরণ লিখি, সবাই আমার সাথে সাথে লিখো। এক্স প্লাস 2y মাইনাস এক্স প্লাস 2y মাইনাস 5 ইকুয়ালস টু 0। এটা একটা সমীকরণ না? বলো তো, এটা একটা সমীকরণ। এটা একটা সরল রেখার সমীকরণ, ছোট ক্লাসে পড়ছো। এই সমীকরণে চলক হচ্ছে এক্স আর ওয়াই, তাই না? এই সমীকরণে চলক হচ্ছে এক্স আর ওয়াই, তাই তো? এই সমীকরণ আসলে কি নির্দেশ করে বলো তো? এই দুইটা চলকের একটা সম্পর্ক না? বলো তো, এই দুইটা চলকের একটা সম্পর্ক না? এই সমীকরণটা আসলে কি বোঝায়? এই সমীকরণটা বোঝাচ্ছে আমাদের এক্স এর ভ্যালু মাইনাস 2y প্লাস 5। তাহলে এক্স আর ওয়াই এর একটা সম্পর্ক, এটা না লিখলেও বোঝা যায়, তাই তো? এক্স প্লাস ওয়াই এর দ্বিগুণ থেকে তুমি যদি 5 বিয়োগ দাও তাহলে 0 হবে। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে সরাসরি একটা সম্পর্ক বুঝাইতেছে না? একটা সমীকরণ আসলে কিচ্ছু না, দুইটা চলকের মাঝে সম্পর্ক বোঝায়। তাহলে এই যে সমীকরণটা, এটা কোনটা সিদ্ধ করবে? কারা, কোন বিন্দুগুলা সিদ্ধ করবে? যেই বিন্দুগুলার ভোজের সাথে কোটির দ্বিগুণ যোগ করে 5 বিয়োগ করলে যোগফল 0 হয়। তাহলে ফর এক্সাম্পল 1,2, এই বিন্দুটা এই সমীকরণকে সিদ্ধ করে না? সেই সমস্ত বিন্দু এই সমীকরণকে সিদ্ধ করবে যাদের ভুজের সাথে কোটির দ্বিগুণ যোগ করে 5 বিয়োগ করলে 0 হবে, তাই না? আরো সহজ তুমি যদি চিন্তা করো, এটাও কিন্তু একটা সমীকরণ। এটা সরাসরি এক্স আর ওয়াই চলকের মধ্যে একটা সম্পর্ক দেখাচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এইবার আমি একটা কাজ করব। আমি কি করলাম? আমি লিখলাম এক্স ইকুয়ালস টু 2t প্লাস 1, y ইকুয়ালস টু 3t মাইনাস 6। ঠিক আছে? এই যে এখানে আমি দুইটা জিনিস লিখলাম, এক্স কে টি এর মাধ্যমে প্রকাশ করছি, আবার ওয়াই কে টি এর মাধ্যমে প্রকাশ করছি। আমি কিন্তু এক্স আর ওয়াই এর মধ্যকার সম্পর্ক সরাসরি দেখাই নাই, বরঞ্চ তৃতীয় একটা চলক বা টি এর মাধ্যমে আমি এক্স আর ওয়াই এর সম্পর্কটা স্থাপন করছি। দেখো, এক্স আর ওয়াই এর মধ্যে কিন্তু সম্পর্ক আছে, কারণ এক্স ও টি এর সাথে রিলেটেড, ওয়াই ও টি এর সাথে রিলেটেড। সরাসরি সম্পর্ক না থাকলেও আমি কি তৃতীয় একটা চলকের মাধ্যমে
তৃতীয় একটা চলকের মাধ্যমে সম্পর্কটা নিয়ে আসছি। আমার কথা বুঝছো? তো এই যে সমীকরণ যেখানে তৃতীয় একটা চলকের সাহায্যে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক নিয়ে আসা হয়, এটাকেই বলা হয় পরামিতিক সমীকরণ। এটাকেই বলা হয় পরামিতিক সমীকরণ। বুঝছো? আর তৃতীয় যেই চলকটা, থার্ড যেই ভ্যারিয়েবলটা টি, এইটাকে বলে পরামিতিক চলক। এইটাকে বলে পরামিতিক চলক। আমি রিক্যাপ দিচ্ছি। পরামিতিক চলক। আচ্ছা দেখো, একটা সাধারণ সমীকরণে চলক দুইটার সরাসরি সম্পর্ক দেওয়া থাকে, এখানে কিন্তু সরাসরি সম্পর্ক। এখন এই সম্পর্কটা সরাসরি না দিয়ে আমি যদি তৃতীয় একটা চলকের মাধ্যমে দিই, এই যে টি চলকের মাধ্যমে, দেখো এক্স এর ভ্যালু টি দিয়ে প্রকাশ করলাম, ওয়াই এর ভ্যালু টি দিয়ে প্রকাশ করলাম, বুঝছো? তখন এটাকে বলা হবে পরামিতিক সমীকরণ। এই জিনিসটাই পরামিতিক সমীকরণ, এই সমীকরণেরই পরামিতিক রূপ। আর তৃতীয় যেই চলকটা সেটাকে বলা হয় পরামিতিক চলক। সংজ্ঞা ক্লিয়ার? সংজ্ঞা ক্লিয়ার? এটার দরকার কি? এটার দরকার পরে বুঝবা। একটা চলক চেঞ্জ করার মাধ্যমে এক্স আর ওয়াই এর ভ্যালু চেঞ্জ করা যায়, যেটা কম্পিউটারে অনেক কাজে লাগে। বড় হয়ে শিখবা, বড় হয়ে শিখবা। আচ্ছা বুঝছো? সবাই বুঝছো? আচ্ছা এবার মনোযোগ 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 মনোযোগ। ধরো একটা নরমাল সমীকরণ দেওয়া আছে, কথার কথা একটা নরমাল সমীকরণ দেওয়া আছে, তুমি এটাকে পরামিতিক আকৃতিতে কেমনে নিবা? পরামিতিক আকৃতিতে কেমনে নিবা? এটা পানির মতো সোজা একটা জিনিস। দেখো দুইটা চলক আছে না, এক্স আর ওয়াই। ধরো তুমি এক্স সমান টি ধরে নিলা, বা ওয়াই সমান টি ধরে নিলা, ধরে নিলা ওয়াই সমান টি। তাহলে বলো তো এক্স এর ভ্যালু কি হবে? এক্স এর ভ্যালু কি হবে? -2y - 5। তো ওয়াই এর জায়গায় কি টি, -2y, তাই না? বুঝছো? বুঝছো? এই যে এক্স এর ভ্যালু তুমি মনে মনে ধরে নিছো টি, তাহলে ওয়াই এর ভ্যালু তুমি মনে মনে ধরে নিছো টি, তাহলে এক্স এর ভ্যালু কি হবে? -2y + 5, -2y + 5, তাই না? আমাকে সবাই বলো। এবার ওয়াই এর জায়গায় জাস্ট টি বসায় দাও, কারণ ওয়াই এর ভ্যালু তো টি। তাহলে এই যে যেটা লিখছো, এটাই আসলে উপরেরটার পরামিতিক সমীকরণ। সহজ না? নরমাল সমীকরণ থেকে পরামিতিক সমীকরণে পান্তা ভাত। এবার আসো উল্টাটা। পরামিতিক সমীকরণ যদি দেওয়া থাকে, পরামিতিক সমীকরণ যদি দেওয়া থাকে, তাকে নরমাল সমীকরণে কেমনে নিবা? এইটা ইম্পর্টেন্ট। জাস্ট একটা কথা মাথায় রাখবা, পরামিতিক চলক যেটা, ওরে লাথি মেরে বের করে দিবা, ওরে ভ্যানিশ করতে হবে সামহাউ। পরামিতিক যেই চলকটা, সেটাকে সামহাউ ভ্যানিশ করতেই হবে, বুঝছো? তোমাকে যদি পরামিতিক সমীকরণ দেওয়া থাকে, সেখান থেকে নরমাল সমীকরণে কেমনে যাবা? যে পরামিতিক চলক টি, টি দুটার মধ্যে এই যেটা কমন, এই টি কে সামহাউ ভ্যানিশ করতে হবে। কেমনে করবা বলো তো? সবাই বলো দেখি, কার মাথায় অপনয়নের নাম শুনছো? কি করবা? 1 নংকে 3 দিয়ে গুণ করবা, 3 × 1, বিয়োগ 2 নংকে 2 দিয়ে গুণ করবা। তাহলে দেখো তো কি থাকে? কি থাকে? লেফট সাইডে 3x - 2y, 3x - 2y, রাইট সাইডে 6t + 3, 6t বিয়োগ করবা, বিয়োগ করবা কিন্তু 60 60 কাটা না, 60 60 কাটা, 3 থেকে -12 বিয়োগ করবা, তাহলে 15 হয়ে যাবে। এই বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? একদম সহজ। একটা নরমাল সমীকরণ থেকে পরামিতিক সমীকরণে কেমনে নিবা, এটা পরীক্ষায় আসে না, এটা আরো সহজ। তুমি যে কোনো একটা চলক ধরো, ওয়াই এর ভ্যালু টি ধরে নিলা, তাহলে এক্স এর ভ্যালু কি? -2y + 5, ওয়াই এর ভ্যালু তো টি। দেখছো, আমি এক্স আর ওয়াই কে সরাসরি সম্পর্কিত না করে তৃতীয় একটা চলক দিয়ে সম্পর্কটা নিয়ে আসছি, ঠিক আছে? এই দেখো, আমি কি এই দুইটার মাধ্যমে এক্স আর ওয়াই সরাসরি সম্পর্ক দেখাচ্ছি? না, টি এর মাধ্যমে সম্পর্কটা দেখাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা এবার এবার পরামিতিক সমীকরণ দেওয়া থাকলে নরমাল সমীকরণে কেমনে যাব?
পরামিতিক চলক বা টি বাবাজি যেটা আছে ওকে ভ্যানিশ করবা, ওকে ভ্যানিশ করবা। সো এখানে টি ভ্যানিশ কেমনে করা যায়? টি ভ্যানিশের অনেক উপায় আছে, আমরা আস্তে আস্তে দেখবো। পরামিতিক চলক ভ্যানিশ করার অনেকগুলো উপায় আছে। এখানে দেখে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আমি যদি অপনয়ন করি, এটাকে 3 দিয়ে গুণ, এটাকে 2 দিয়ে গুণ, তারপর বিয়োগ করি, তাহলে কি হবে বলতো? 3x মাইনাস 2y। এখানে কি হয় 6, এখানে কি হয় 60 প্লাস 3। সেখান থেকে কি বিয়োগ দিবা? দেখো 60 মাইনাস 12। দেখো 3 থেকে তুমি মাইনাস 12 বিয়োগ করতেছো। এই মাইনাস 12 বিয়োগ করতেছো, বুঝছো? তাহলে 15 হয়ে যায় না? শেষ। এটাই এটাই তোমরা কি বুঝতে পারছো? আমি কি অপনয়ন করছি, তুমি প্রতিস্থাপন করতে চাও, অবশ্যই করতে পারবা। তুমি ধরো 1 নং থেকে টি এর মানটা বের করবা। তুমি 1 নং হতে আমার টি এর মান কত হয় বলো তো? 2t সমান x মাইনাস 1। তাহলে টি এর ভ্যালু কত? x মাইনাস 1/2। তুমি এই টি এর ভ্যালুটা 2 নম্বরে বসায় দিবা। তুমি এই টি এর ভ্যালুটা 2 নম্বরে বসায় দিবা। তাহলে y ইকুয়ালস টু 3 ইনটু x মাইনাস 1/2 মাইনাস 6। তারপর সিম্পলিফাই করে দিবা। তোমার মেইন কাজ পরামিতিক চলককে ভ্যানিশ করা। তুমি যেমনে পারো করবা, তাহলেই হবে। যেমনে পারো করবা, তাহলেই হবে। ক্লিয়ার 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 ক্লিয়ার। এই যে দেখো প্রদত্ত, আচ্ছা একটু মনোযোগ, একটু মনোযোগ, খেয়াল করো খেয়াল করো খেয়াল করো। আমাদের যে পরামিতিক সমীকরণটা দেখো এক্স ওয়াই না, সাধারণত আমরা এক্স কমা ওয়াই এভাবে লিখি, তো বিন্দু আকারে লিখি, তাই না? তাই তো 2t প্লাস 1 2t প্লাস 1 3t মাইনাস 6। সাধারণত আমাদের পরামিতিক সমীকরণকে বিন্দু আকারে প্রকাশ করা হয়, বুঝছো? সাধারণত আমাদের পরামিতিক সমীকরণকে এভাবে বিন্দু আকারে প্রকাশ করা হয়, ঠিক আছে? এই বিন্দুতে পরামিতিক চলক বা পরিবর্তনশীলকে টি এর ভ্যালু চেঞ্জ করে করেই তুমি এই রেখার উপরস্থ সব বিন্দু জেনারেট করতে পারবা, বানাইতে পারবা। টিটা হচ্ছে পরিবর্তনশীল, ঠিক আছে? তো তোমাকে পরীক্ষার খাতায় এই পরামিতিক স্থানাঙ্কটা দেওয়া থাকবে, পরামিতিক সমীকরণ বলে বা পরামিতিক স্থানাঙ্ক বলে। এইটা থেকে তোমাকে নরমাল সমীকরণে আসতে বলবে, এইটা থেকে নরমাল সমীকরণে আসতে হবে। তো আসলে কি করা লাগবে? প্রদত্ত বিন্দুতে যে রাশিটা পরিবর্তনশীল হবে, বুঝছো? পরিবর্তনশীল মানে পরামিতিক চলক, তাকে সরিয়ে দিতে পারলেই আমাদের সঞ্চার পথের সমীকরণ। যে কোনো সমীকরণই আসলে কোনো একটা সঞ্চার পথের সমীকরণ হবে। তুমি কি বুঝতে পারছো? তুমি কি ক্লিয়ার? পরামিতিক স্থানাঙ্ক বা পরামিতিক সমীকরণ, এটাকে স্থানাঙ্ক আকারে প্রকাশ করে, এই জন্য এটাকে পরামিতিক সমীকরণ বলে। না বুঝলে অসুবিধা নেই, বুঝে যাবা। দেখো তো টি পরিবর্তনশীল হলে এই বিন্দুটা দ্বারা, দেখছো, পরামিতিক স্থানাঙ্ক নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ বা সঞ্চার পথের সমীকরণ, বুঝছো? ক্লিয়ার? দেখো তাহলে আমরা কি লিখতে পারবো? x ইকুয়ালস টু 2t প্লাস 1। তুমি প্রতিস্থাপন বা অপনয়ন করো, y ইকুয়ালস টু 5t মাইনাস 3। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। 1 নাম্বারকে 5 দিয়ে গুণ, 1 নাম্বারকে 5 দিয়ে গুণ, সেখান থেকে কি বিয়োগ দিবা? 2 নাম্বারকে 2 দিয়ে গুণ। দেখো তো লেফট সাইডে কি থাকে? 5x মাইনাস 2y, 5x মাইনাস 2y। রাইট সাইডে 10t মাইনাস 10t, ভ্যানিশ 5 মাইনাস মাইনাস 6, 11। এটাই কি সঞ্চার পথের সমীকরণ? আচ্ছা, এটা যে একটা সরল রেখা বোঝায় সেটা কি তোমরা জানো? ছোট ক্লাসে পড়ছো, আমি কিছু কনসেপচুয়াল কথাবার্তা বলি। এটা যে একটা সরল রেখা বোঝায় তোমরা সবাই জানো, পড়ছো? এরকম একটা সরল রেখা, কথার কথা। তার মানে কি জানো? এক্স আর ওয়াই এর ভ্যালু, ধরো তুমি এক্স এর ভ্যালু যাই বসাও, ওয়াই এর একটা ভ্যালু আসবে। অনেকগুলা বিন্দু পাবা না? আমাকে বলো, এক্স এর ভ্যালু
ধরো 1, তাহলে y এর একটা ভ্যালু পাবা, x এর ভ্যালু 2, y এর একটা ভ্যালু পাবা, x এর ভ্যালু 3, y এর একটা ভ্যালু পাবা। এভাবে কোটি কোটি বিন্দু পাবা। ওই সবগুলা বিন্দু কি এই রেখার উপরস্থ হবে না? আমাকে বলো, বুঝছো? এই সমীকরণ থেকে তুমি যতগুলা বিন্দু পাবা, সবাই কি এই রেখার উপরস্থ হবে না? সিমিলার ভাবে এই যে পরামিতিক চলক, এখানে ভ্যারিয়েবলকে টি, তুমি টি এর ভ্যালু চেঞ্জ করে করে যতগুলা বিন্দু পাবা, ফর এক্সাম্পল টি এর ভ্যালু ধরো 1, টি এর ভ্যালু যদি 1 ধরো, টি ইকুয়ালস টু 1, তাহলে কত হয়? 3, আর ওদিকে কত? 2। এভাবে টি এর ভ্যালু চেঞ্জ করে করে যত বিন্দু পাবা সবগুলাও এই সরল রেখার উপরেই হবে, এই সরল রেখার উপরেই হবে। তুমি কি বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছি, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বাট বোঝার জন্য ইম্পর্টেন্ট। টি এর লাভটা কি? যে টি এর ভ্যালু তুমি চেঞ্জ করো, সাথে সাথে অনেকগুলো বিন্দু পাইতেছো। তোমার যদি কোটি কোটি বিন্দু জেনারেট করা লাগে, টি এর ভ্যালু খালি চেঞ্জ করতে থাকো, ঠাস 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 করে ফেল হয়ে যাবে। সবাই বুঝছো? এবার মূল কথায় আসি। পরীক্ষার খাতায় কি আসবে? এই স্থানাঙ্ক দেওয়া থাকবে, একটা পরামিতিক স্থানাঙ্ক দেওয়া থাকবে। পরামিতিক স্থানাঙ্ক, এই দুইটা পরামিতিক স্থানাঙ্কে যেটা কমন সেটাই হচ্ছে পরামিতিক চলক বা পরিবর্তনশীল রাশি টি। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এটাকে এক্স ধরবা, এটাকে ওয়াই ধরবা। তারপর যেটা পরিবর্তনশীল রাশি, ওকে লাথি মেরে ভাগাই দিবা, যেমনে পারো ভাগাবা, কাজ শেষ, তোমার অঙ্ক হয়ে গেছে। রিক্যাপ হয়ে গেছে? ক্লিয়ার? কয়টা অঙ্ক করি তাহলে বুঝতে পারবা। এবার মজা দেখি 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 মনোযোগ দাও সবাই, মনোযোগ দাও। দেখো, আমাদের একটা পরামিতিক চলক দেওয়া আছে, পরামিতিক স্থানাঙ্ক টি হচ্ছে পরিবর্তনশীল, সমীকরণটা কি হবে আমাকে সবাই বলো তো? x এর ভ্যালু কত? t প্লাস 1/t। y এর ভ্যালু কত? t মাইনাস 1/t। তো আমাকে কি করা লাগবে বলো তো? আমি তোমাকে কি শিখাইছি? টিটাকে ভ্যানিশ করা লাগবে। দেখি কার কত বুদ্ধি। টিটাকে কেমনে ভ্যানিশ করবা? টিটাকে ভ্যানিশ করা লাগবে না? ভাইয়া টি অপরিবর্তনশীল হলে কি হবে? একটা জিনিস থাকবে যেটা পরিবর্তনশীল, অবশ্যই পরিবর্তনশীল হবে। মনোযোগ সবাই। দেখো, আমাকে টিটা ভ্যানিশ করতে হবে, জিরো দিয়ে গুণ করলে তো এক্স ওয়াইও ভ্যানিশ হয়ে যাবে। কি করবা? টি কেমনে ভ্যানিশ করবা বলো দেখি? এক্স মাইনাস ওয়াই বিয়োগ করলে টি ভ্যানিশ হয়? হ্যাঁ, বিয়োগ করলে টি ভ্যানিশ হবে, টি দ্বারা গুণ। বলো তো সবাই, টি দ্বারা গুণ, বিয়োগ করতে হবে। এখনো হয় নাই। যোজন বিয়োজন, ডিভাইড, এক দ্বারা গুণ, কমন। আচ্ছা, একজনেরটা হয়েছে তারিন, তোমারটা ঠিক আছে। যোগ বিয়োগ করে দেখো, এখানে তোমার বুদ্ধি থাকা লাগবে, বুঝছো? যোগ বিয়োগ করেও করা যায়, কিংবা তোমরা কি এরকম একটা ফর্মুলা শিখছো? আমাকে বলো তো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কি হয়? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার কি হবে? 4ab না? 4ab না? 4ab। একটু চিন্তা করো তো, a প্লাস বি এ মাইনাস বি আছে, তাহলে 4ab কি টি ইন্টু 1/t না? টি ইন্টু 1/t না? সেটা 4 হয়ে যাবে না? তোমরা কি বুঝতে পারছো? এটা যদি 1 নাম্বার ইকুয়েশন, এটা যদি 2 নাম্বার ইকুয়েশন দেই, তাহলে 1 নাম্বার থেকে
তুমি যদি 2 নাম্বারের বর্গটা বিয়োগ করো তাহলে কি থাকবে আমাকে বলো তো? লেফট সাইডে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু t প্লাস 1/t হোল স্কয়ার মাইনাস t মাইনাস 1/t তার হোল স্কয়ার। দেখো তো কি থাকবে? x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু 4ab 4ab। তাহলে টি টি কাটা কি পড়ে থাকে আমাকে বলো তো? x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়ালস টু 4। বুঝলাম? শেষ, টি ভ্যানিশ। আচ্ছা, একজন বলছিল যোগ করে বিয়োগ করে, সেটাও করা যায়। তুমি যদি যোগ করো তাহলে কি পাবা? x প্লাস y সমান 2t। যদি বিয়োগ করো তাহলে x মাইনাস y সমান 2/t, তারপর গুণ করে দিলেই হবে। বুঝছো? যোগ করলে হবে 2t, বিয়োগ করলে হবে 2/t, তারপর ওই দুইটা গুণ করতে হবে। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আমরা পরেরটাই যাই। হ্যাঁ, আমরা পরেরটাই যাই। এবার ত্রিকোণমিতিক জিনিসপত্র যখন দেখবা থিটা, দেখো এখানে হচ্ছে থিটা পরিবর্তনশীল। ত্রিকোণমিতিক জিনিসপত্র ভ্যানিশ করার তিনটা ম্যাজিক ফর্মুলা আছে। একদম পিচ্চি ক্লাসে পড়ে আসছো, যেখানে থিটা ভ্যানিশ হয়ে যায়। মনে পড়ে? আমাকে একটু বলো তো এমন তিনটা ফর্মুলা যেখানে থিটা ভ্যানিশ হয়ে যায়। এমন তিনটা ফর্মুলা কোন তিনটা ফর্মুলা? সাইন স্কয়ার থিটা, তারপর প্লাস কজ স্কয়ার থিটা সমান 1, এই একটা ফর্মুলা যেখানে থিটা ভ্যানিশ হয়। তারপর সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। বুঝছো? সো যখনই তুমি দেখবা পরামিতিক স্থানাঙ্কে থিটা আসছে, তার মানে এগুলার কোনো একটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, দেখো তাহলে আমরা প্রথমটা এটা একটু করি। আমার x এর ভ্যালু কত? x ইকুয়ালস টু h প্লাস r cos থিটা। y এর ভ্যালু কত আমাকে বলো? y এর ভ্যালু কত? k প্লাস r sin থিটা। থিটারে সরান লাগবে, থিটাকে ভ্যানিশ করা লাগবে। পারবো? এক জায়গায় কজ আছে, এক জায়গায় সাইন আছে, আমি কি লিখতে পারি? দেখো তো, x মাইনাস h ইকুয়ালস টু r cos থিটা। আমি কি লিখতে পারি? y মাইনাস k ইকুয়ালস টু r sin থিটা। বুঝছো? এই দুইটা বর্গ করে যোগ করলে কাজ শেষ না? আর স্কয়ার কজ স্কয়ার থিটা, আর স্কয়ার সাইন স্কয়ার থিটা, আর স্কয়ার কমন নিলেই কাজ শেষ। ঠিক আছে? যেটা পরিবর্তনশীল সেটাই পরামিতিক চলক। বুঝছো? আমাদের পরামিতিক স্থানাঙ্কে যেটা পরিবর্তনশীল, দুটার মধ্যে কমন, সেটাই পরামিতিক চলক, সেটাকেই সরাইতে হবে। ঠিক আছে? সবাই বুঝছো? তাহলে 1 আর 2 বর্গ করে যোগ করো, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার। তাহলে কি হবে? লেফট সাইডে x মাইনাস h হোল স্কয়ার, লেফট সাইডে প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার cos স্কয়ার থিটা, প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা। তুমি r স্কয়ার কমন নিলেই 1 হয়ে যাবে না? আমাকে বলো, x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। ডান। এটা বৃত্তের সমীকরণ। হ্যাঁ, তোমরা বৃত্ত চ্যাপ্টার যখন পড়বা তখন আরো ভালো করে বুঝতে পারবা। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি?
চলো এবার 2 নাম্বারটা দেখি। বলো তো 2 নাম্বারটায় পার্থক্য কোথায় হবে? এটাই পার্থক্য কোথায় হবে? 2 নাম্বারটা কি পারবা? a cos থিটা b sin থিটা, দেখো এই জায়গায় দুইটাই আর ছিল, তুমি বর্গ করে যোগ করে দিলে এই কাজ হয়ে যাইতো, তাই না? এখন তুমি যদি a স্কয়ার cos স্কয়ার থিটা আর b স্কয়ার sin স্কয়ার থিটা যোগ করো 1 হবে? 1 হবে? দেখো এখানে আর স্কয়ার তো সেম ছিল, দুটার ক্ষেত্রেই আর আর ছিল, কমন নিয়ে 1 হয়ে গেছে। এখন যদি a আর b থাকে তাইলে তো হবে না, তোমার টার্গেট হচ্ছে যেমনে পারো এটা নিয়ে আসবা sin স্কয়ার থিটা। তো দেখি কি করা যায়। তুমি লিখতে পারো না x h প্লাস a cos থিটা, এখান থেকে আমাকে বলো তো x মাইনাস h ভাগ a সমান cos থিটা না? আমি এক লাইন এখানে স্কিপ করছি। x মাইনাস h সমান a cos থিটা, x মাইনাস h সমান a cos থিটা, এ দিয়ে ভাগ করে দিলেই কি এটার ভ্যালু cos থিটা চলে আসবে না? বুঝছো? বুঝছো? তারপর y ইকুয়ালস টু k প্লাস b sin থিটা। বলো তো আমি কি লিখতে পারি y মাইনাস k বাই b সমান sin থিটা? সমান sin থিটা, এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন, এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এবার বর্গ করে যোগ করে দাও, তাহলে কাজ শেষ না? বলো এবার বর্গ করে যোগ করে দাও, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার কি হবে x মাইনাস h বাই a হোল স্কয়ার প্লাস y মাইনাস k বাই b হোল স্কয়ার ইকুয়ালস টু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। ক্লিয়ার? তাহলে দেখো তো কি থাকে। এটার ভ্যালু কত? 1। আর সিম্পলিফাই করা লাগবে না। বুঝতে পারলাম? সবাই 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 বুঝছো? বুঝছো? সব একদম সুন্দর করে নোট করার দরকার নাই, তুমি বুঝো। এক্সাম হলে কি সাইড নোট দিবা? না, আমি যেখানে দিব সেখানে দিবা, এখানে তো কোনো সাইড নোট দিছি আমি? এ আর বি ধ্রুবক, এ আর বি ধ্রুবক, এগুলা পারবা? সবাই আমাকে বলো এগুলা পারবা? যে প্রথমটা x ইকুয়ালস টু 3 sec থিটা, x ইকুয়ালস টু 3 sec থিটা, sec আর tan দেখছো, sec দেখছো আর tan দেখছো, তাহলে বলো তো তুমি কি করবা? sec দেখছো আর tan দেখছো, তাহলে বলো তো কি করবা? x বাই 3 সমান sec থিটা, এটা এক নাম্বার। y বাই 2 সমান tan থিটা, y বাই 2 সমান tan থিটা, এটা 2 নাম্বার। 1 কে বর্গ করবা, সেখান থেকে 2 এর বর্গটা বাদ দিবা, তাই না? তাহলে x বাই 3 তার হোল স্কয়ার মাইনাস y বাই 2 তার হোল স্কয়ার সমান sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। ডান। এটার ভ্যালু কত? 1। আমাদের সমীকরণ চলে আসছে, আমাদের সমীকরণ চলে আসছে, চলে আসছে। বাকিগুলা পারবা না? বাকিগুলা তো পারবা। ভাই cos থিটার জায়গায় x লেখা যাবে না? কোনটা? ওকে ওকে, সবাই তাড়াতাড়ি করো তো, এটা করো। টি এর বাস্তব, তার মানে এখানে পরিবর্তনশীল বা পরামিতিক চলক হচ্ছে টি, পরামিতিক চলক হচ্ছে টি। টি কে কেমনে ভ্যানিশ করবা? x ইকুয়ালস টু a t স্কয়ার, y ইকুয়ালস টু 2at। বলো 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 কি করবা? কি করবা? কি করবা? কি করবা? কেমনে করবা?
অনেক ভাবে করা যায়। এটাকে বর্গ করে ভাগ করে দিলেও তো হয় না? আমাকে বলো তো, y স্কয়ার ইকুয়ালস টু 4 a স্কয়ার t স্কয়ার। এবার এই দুইটা ভাগ করো, x বাই y স্কয়ার ইকুয়ালস টু at স্কয়ার বাই 4 a স্কয়ার t স্কয়ার। t স্কয়ার কাটা, এখানে কি পড়ে থাকবে a। তাহলে কি হইল, y স্কয়ার ইকুয়ালস টু 4ax আর গুণন y স্কয়ার 4ax, y স্কয়ার ইকুয়ালস টু 4ax, y স্কয়ার ইকুয়ালস টু 4ax। ঠিক আছে, বুঝলাম? সবাই সবাই আমরা কি বুঝলাম? ক্লিয়ার ক্লিয়ার? ওকে, তো আমাদের চ্যাপ্টার 3.4 শেষ। সবাই মনোযোগ দাও, মনোযোগ দাও। আমাদের চ্যাপ্টার 3.4 শেষ। তার মানে চ্যাপ্টার 3.1 থেকে 3.4 শেষ। এটা আসলে সরল রেখার বেসিক। আমি যদি তোমাদের বইয়ের কথাই চিন্তা করি, ঠিক আছে, তোমাদের বইয়ের কথাই চিন্তা করি, তোমাদের বইয়ে হচ্ছে এই যে এই পেজ পর্যন্ত, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, এই দেখো ঢাল ও সরল রেখার সমীকরণ সংক্রান্ত প্রথম এডিশনে হচ্ছে 141 নাম্বার পেজ, দেখছো? এইটার আগ পর্যন্ত আমাদের শেষ, 140 নাম্বার পেজ পর্যন্ত শেষ। সো একদম শুরু থেকে 140 নাম্বার পেজ পর্যন্ত তোমাদের বইয়ে যা যা আছে সবকিছু এখন তোমার পারার কথা, পারতে হবে, এবং তুমি পারবা। আমি অমনি পড়াইছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের 7টা ক্লাসের মাধ্যমে, 8টা ক্লাসের মাধ্যমে এতটুকু শেষ হলো। আমাদের পরবর্তী চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 3.5, 3.5, 3.6, 3.7। এই তিনটা চ্যাপ্টার বড় বড় চ্যাপ্টার, সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সিকিউ আসলে এই তিনটা থেকেই আসবে। সরল রেখা থেকে সিকিউ আসলে সাধারণত এই তিনটা থেকেই আসে। তাহলে ভাই আগে যে পড়লাম ওগুলা থেকে আসে না? ওগুলা থেকে আসে, কিন্তু কম। ওগুলা থেকে এমসিকিউ বেশি আসে, আর ওগুলার কনসেপ্টগুলো এখানেও কাজে লাগবে, ওই জিনিসগুলোর কনসেপ্টগুলো এখানে কাজে লাগবে। সো আমরা এখন 3.5 শুরু করতেছি। পুরা মনোযোগটা আমার দিকে দিবা, ভয় পাওয়ার কিচ্ছু নাই, সহজ টপিক। স্পেশালি চ্যাপ্টার 3.5 ক্লাস 9-10-এ পড়ে আসছো, ক্লাস 9-10-এ পড়ে আসছো। এই চ্যাপ্টারের নাম হচ্ছে সরল রেখার সমীকরণ। একটা সরল রেখার কত ধরনের সমীকরণ হতে পারে সবগুলো আমরা দেখব। এন্ড তোমরা ক্লাস 9-10-এ যারা আমার ক্লাস করছো তারা অলরেডি এই চ্যাপ্টারটা পারো। জাস্ট দুই একটা জিনিস এক্সট্রা আসবে, দুই একটা জিনিস এক্সট্রা আসবে। আমাদের চ্যাপ্টারটার নাম কি? আমাদের চ্যাপ্টারটার নাম কি? সরল রেখা। একটা সরল রেখার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি? তার সমীকরণ, তার সমীকরণ, তাই না? তাহলে বুঝতেছো এই পুরা চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কে? এই যে এই জিনিসটা 3.5। তো আমাদেরকে এখন মনোযোগ দেওয়া লাগবে, আমাদেরকে এখন মনোযোগ দেওয়া লাগবে। আচ্ছা, তার আগে আমাকে বলো তো সমীকরণ আসলে কি? আমাকে সবাই বলো সমীকরণ আসলে কি? একটা শর্ত যেটা ওই জিনিসটার উপরস্থ সব বিন্দু মেনে চলে। আগের চ্যাপ্টারেই পড়ছি, আগের চ্যাপ্টারেই পড়ছি, তাই না? একটা সম্পর্ক, এক্স আর ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক বা একটা শর্ত, এই তাই তো আগের চ্যাপ্টারে পড়ছি না? যে কোনো সঞ্চার পথের সমীকরণ হয়। সমীকরণ আমরা কেমনে আনতাম? ওই সঞ্চার পথের উপরস্থ সব বিন্দু একটা শর্ত মাইনা চলতো। এই যে পি অফ এক্স কমা ওয়াই একটা শর্ত মাইনা চলতো, সেই শর্তটাকে আমি জাস্ট সমীকরণ আকারে প্রকাশ করতাম, তাইলে এই সঞ্চার পথের সমীকরণ পাইতাম না। এই বুঝছো? আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি।
তো সরল রেখা আমরা যখন পড়বো আমাদের প্রথম যেই জিনিসটা মাথায় রাখতে হবে ঢাল। সরল রেখার ঢাল বা স্লোপ। একটা সরল রেখা কতটুকু ঢালু বা কতটুকু খাড়া সেটা বোঝায় হচ্ছে ঢাল। তোমরা পাহাড়ের ঢালের কথা চিনছো না, শুনছো না? একটা পাহাড় কতটুকু ঢালু, যেটা যত ঢালু সেটাই উঠা তত কঠিন না, তাই তো? একটা সরল রেখা কতটুকু ঢালু সেটা বোঝাই হচ্ছে ঢাল। ফর এক্সাম্পল, এই যে একটা সরল রেখা, এটার থেকে এটা বেশি ঢালু না, মানে বেশি খাড়া না, এটার থেকে এটা বেশি ঢালু, এটার থেকে এটা বেশি ঢালু, তাই তো? একটা সরল রেখা কতটুকু ঢালু সেটা বোঝায় যে জিনিসটা, তাকে বলা হয় সরল রেখাটার ঢাল। সরল রেখাটার ঢাল সংজ্ঞা হচ্ছে একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ তৈরি করে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ তৈরি করে তার ট্যানজেন্ট কেই বলা হয়, তার ত্রিকোণমিতিক ট্যানজেন্ট কেই বলা হয় তার ঢাল। তার ঢাল। বুঝতে পারলাম? আমরা সবাই বুঝছি? বলো তো, আমরা সবাই তো বুঝছি, তাই না? আচ্ছা, ধরো আমাদের এই একটা সরল রেখা, এই আমাদের একটা সরল রেখা। এই সরল রেখার উপরে দুইটা বিন্দু আছে। এই একটা বিন্দু, এইটা ধরো x2, y2, এগুলো সব 9-10 এ পড়ে আসছো। এই একটা বিন্দু যেটা ধরো x1, y1, এই কোণটা ধরো থিটা, এই কোণটা ধরো থিটা। আমাকে বলতে পারবা এই সরল রেখাটার ঢাল কি হবে? ট্যান থিটা না? ট্যান থিটাই তো। আচ্ছা দেখো, আমি এক্স অক্ষে সমান্তরাল করে একটা কোণ আঁকছি। আমাকে বলো তো এই কোণটাও থিটা হবে না অনুরূপ কোণ হিসেবে? আমাকে আরেকটা কথা বলো, এই দূরত্বটা কত? এই দূরত্বটা কত? এখানের ভুজ x1, এখানের ভুজ x2, তাহলে এটা কি x2 মাইনাস x1 না? এটা কি x2 মাইনাস x1 না? এই দূরত্বটা কত? এখানকার কোটি ছিল y1, ওখানকার হয়ে গেছে y2, তাহলে এটা y2 মাইনাস y1 না? তাহলে এই যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ঢাল কি? সরি, ত্রিভুজের ঢাল না তো, একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে আমাকে বলতে পারবা ট্যান থিটার ভ্যালু কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে ঢাল সমান আমি কি পাইতেছি? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে বলতে পারি না একটা সরল রেখার উপরস্থ দুইটা বিন্দু জানা থাকলে, একটা সরল রেখার উপরস্থ দুইটা বিন্দু জানা থাকলে তার ঢাল হচ্ছে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তুমি চাইলে কিন্তু y1 মাইনাস y2 নিচে x1 মাইনাস x2 লিখতে পারতা, পারতা না? x2 প্লাস x1 কেমনে? এই x1টা কিন্তু নেগেটিভ, ভুলে যায়ও না। এই x1টা কিন্তু নেগেটিভ, এইদিকে আসছে, এই জন্য মনে হচ্ছে যোগ করা লাগে, আসলে কিন্তু না। বুঝছো? এটা ধরো 5, এটা ধরো -2, তাহলে 5 আর -2 যোগ করলে তো 3 হয়ে যায়। এটা কি আসলে 3 হবে? না, 5 মাইনাস -2 7। এই বুঝছো? 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 বিয়োগ বিয়োগ, যোগ না। পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, বিয়োগ, বিয়োগ বিয়োগ। তুমি চাইলে কিন্তু y1 মাইনাস y2 মানে উপরে নিচে -1 দিয়ে গুণ করে দিতে পারতা। তুমি চাইলে কিন্তু এটাও লিখতে পারতা, এটাও কিন্তু লিখতে পারতা, y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। তোমরা ঐকিক নিয়ম পড়ছো? এটা মানে কি এরকম না, ভুজের একক পরিবর্তনে কোটির কতটুকু পরিবর্তন, সেটাই ঢাল। বুঝছো আমার কথা? দেখো, ডেল্টা এক্স পরিমাণ ভুজ যদি পরিবর্তন হয় তাহলে কোটি কতটুকু পরিবর্তন হয়েছে? ডেল্টা ওয়াই, ডেল্টা এক্স, ডেল্টা এক্স এতটুকু ভুজের পরিবর্তনে কোটির পরিবর্তন হয়েছে এতটুকু। তাহলে আমাকে বলো তো এক ভুজের পরিবর্তনে কোটির পরিবর্তন কত? ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। একক ভুজের পরিবর্তনে, অর্থাৎ এক একক ভুজ বাড়াইলে কোটি কতটুকু চেঞ্জ হয়, সেটাই ঢাল না? ওকে, সুন্দর সুন্দর, সবাই বুঝতে পারছো। এখানে অনেকগুলা রেখা আছে, খেয়াল করো তো। আমি ভুজের পরিবর্তন একক বাড়াবো, দেখো দেখছো এই যে ভুজ, একক ভুজ বাড়াইছি,
তাহলে প্রথমটার ক্ষেত্রে আমার কোটির পরিবর্তন কতটুকু? এতটুকু, তাই না? দ্বিতীয়টার ক্ষেত্রে আমার কোটির পরিবর্তন কতটুকু? এতটুকু। তৃতীয়টার ক্ষেত্রে কোটির পরিবর্তন এতটুকু। তুমি যদি এক ভুজ চেঞ্জ করো, একক ভুজের পরিবর্তনে কোটির পরিবর্তন কতটুকু? খেয়াল করছো? তুমি যত যাচ্ছ কোটির পরিবর্তন তত বাড়তেছে না? তাহলে এটার ঢাল সবচেয়ে কম, তার থেকে এটা বেশি, তার থেকে এটা বেশি, তার থেকে এটা বেশি, তার থেকে এটা বেশি, তার থেকে এটা বেশি। ক্লিয়ার? এটা তো ক্লাস 9-10 এর ফর্মুলা। হ্যাঁ, এরপরেও তোমরা বুঝতেছো না অনেকে। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা কয়েকটা স্পেশাল কেস দেখব। আমাকে বলো তো, ঢাল কি নেগেটিভ হইতে পারে? অবশ্যই। কারণ তুমি ভুজাক বাড়াইছো, দেখবা কোটি কমতেছে, তাহলে ঢাল তো নেগেটিভ হইতেই পারে, তাই না? আমরা এখন কয়েকটা খুবই স্পেশাল কেস দেখব। প্রথমত চিন্তা করো, আমাদের রেখাটা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে ঢাল কত? এই হলুদ রেখাটার ঢাল কত? সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে শূন্য কোণ তৈরি করছে, তাহলে তার ঢাল কত? tan 0 বা 0। এবার এই আকাশী কালারের রেখাটা, এটার ঢাল কত? সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করছে? কত কত? 90 না? তাহলে এই আকাশী কালারেরটার ঢাল কত? tan 90। এটা আসলে অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। হ্যাঁ, দেখো, তুমি ভুজ একটু চেঞ্জ করলেই কোটির পরিবর্তন অনেক বাইরে যেতেছে বা অনেক কমে যেতেছে। বাড়ছে বা কমছে সেটা কিন্তু তুমি জানো না। দেখছো, ঠাস করে উপরে উঠে গেছে বা ঠাস করে নিচে নেমে গেছে। তাহলে এটা কি? অসংজ্ঞায়িত। ঠিক আছে? এবার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি সূক্ষ্ম কোণ তৈরি করে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি সূক্ষ্ম কোণ তৈরি করে, অর্থাৎ আমাদের থিটার ভ্যালু 0 আর 90 এর মাঝামাঝি, তাহলে আমাদের ঢাল বা স্লোপ পজিটিভ, tan থিটা পজিটিভ। আর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি স্থূলকোণ তৈরি করে, সেক্ষেত্রে ঢাল নেগেটিভ। কারণ tan স্থূলকোণ নেগেটিভ। বা এমনিও চিন্তা করতে পারো, দেখো তুমি ভুজ বাড়াইলে কোটি কমতেছে না, তাহলে ডেল্টা এক্স পজিটিভ কিন্তু ডেল্টা ওয়াই নেগেটিভ। বুঝছো? তাহলে আমাদের থিটার ভ্যালু যদি 90 আর 180 এর মাঝে হয়, তাহলে এমটা কি? নেগেটিভ। ক্লিয়ার? সো আমি কালার কোড করে সুন্দর করে দিয়ে দিছি। ঠিক আছে? ওকে, মনোযোগ। চলো আমরা আমাদের মেইন টপিকে চলে যাই। সরল রেখার সমীকরণ, ঢালছেদ রেখা বা পড়ছিল এটা, ঢালছেদ রেখা। দেখো তো কি বলছে। সবাই না বুঝে মুখস্থ করছিলাম, আমি জানি। y = mx + c, mx + c মুখস্থ করতে করতে উড়াই ফেলছো। কিন্তু mx + c কই থেকে আসছে কে বলতে পারবা? 180 থেকে বেশি হবে না। 180 থেকে বেশি হবে না, কারণ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তুমি যেমনেই নাও না কেন, চিন্তা করো এমনে এটা তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করে, সেটা 180 বেশি জীবনও হবে না। তুমি যদি 180 থেকে বেশি বানাইতে পারো, আমি তোমাকে নোবেল প্রাইজ দিব। আচ্ছা বলো তো, y = mx + c এটা কই থেকে আসছে? বলো না, কই থেকে আসছে? পারবা? সমীকরণ কই থেকে? হ্যাঁ, সমীকরণ তো বুঝলাম, কই থেকে আসছে? বই থেকে আসছে। ওরে নাইস। মেইন ফর্মুলা কোনটা? ক্লাস 9-10 থেকে আসছে। ওরে ভেরি নাইস, ম্যাথমেটিশিয়ানরা বানাইছে। কেউ অ্যান্সার দিতে পারো নাই। কোয়েশ্চেনটা পড়ো, না কোয়েশ্চেনটা না, একটা সরল রেখার ঢাল হচ্ছে m, y অক্ষের ছেদক c। এই দুইটা তথ্য তোমাকে দেওয়া আছে। দুইটা তথ্য দেওয়া আছে। তথ্য দুইটা কি? এই সরল রেখাটার ঢাল হচ্ছে m, এই সরল রেখাটার ঢাল
ঢাল কত m, y অক্ষের ছেদক মানে হচ্ছে y অক্ষের ধনাত্মক দিক থেকে c পরিমাণ কেটে নিছে, y অক্ষের ধনাত্মক দিক থেকে c পরিমাণ কেটে নিছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে বলতে পারবা এই বিন্দুটা কত? আমাকে বলতে পারবা এই বিন্দুটা কত? সি। হ্যাঁ, বিন্দুর খালি সি থাকে, বিন্দুর ভুজ থাকে, কোটি থাকে 0,c। 0,c। শোনো, দুনিয়ার যে কোনো সমীকরণ একটা শর্ত থেকে আসে, সঞ্চার পথের শর্ত থেকে। আগের চ্যাপ্টারেই পলাইলাম, গিলে ফেলছো না? আমাকে বলো তো, এই যে সরল রেখা, এইটার উপর কোটি কোটি বিন্দু আছে না? এই যে সরল রেখা, এইটার উপর কোটি কোটি বিন্দু আছে না? এই সবগুলা বিন্দুর সেটকে আমি পি অফ এক্স কমা ওয়াই দিয়ে ডিনোট করি। চলমান বিন্দু সমূহের সেট, চলমান বিন্দু সমূহের সেট। ঠিক আছে, ঠিক আছে, এটার উপর সবগুলা বিন্দু। এখন বলো তো, সবগুলা বিন্দু কোন শর্তটা মানবে? এই বিন্দুটার সাথে এই চলমান বিন্দুর ঢাল m, এই শর্তটা মানবে না? বলো, এই রেখার উপর যত কোটি কোটি বিন্দু আছে, কোটি 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 বিন্দু আছে, সবাই কোন শর্তটা মানবে? এই বিন্দুটার সাথে তুমি যদি ওটার ঢাল নাও, সেটা m হবে। কারণ এই দুটা কোশ্চেনে বলে দিছে ঢাল m এবং y অক্ষের ছেদক c, তার মানে এটা 0,c। 0,c রেখার উপরে একটা স্থির বিন্দু, এইটার সাথে চলমান যেই বিন্দুটাই নাও না কেন, ঢাল m হবে, ঢাল m হবে। তো দেখি তাহলে প্রশ্ন মতে আমাকে বলো তো, এটার সাথে এটা যদি ঢাল নাও, তাহলে কোটি দ্বয়ের অন্তর y মাইনাস সি, কোটি দ্বয়ের অন্তর y মাইনাস সি বাই ভুজ দ্বয়ের অন্তর x মাইনাস 0 ইকুয়ালস টু m। এটাই কি শর্তটা না? এটাই কি শর্তটা না? তাহলে কি দাঁড়ায়? y মাইনাস সি ইকুয়ালস টু mx। এইভাবে আসছে কি? y ইকুয়ালস টু mx প্লাস c। বই থেকেও আসে নাই, 9-10 থেকেও আসে নাই, সঞ্চার পথের শর্ত থেকে আসছে। যে কোনো সমীকরণ মানেই একটা শর্ত। কোন শর্ত? যেটা ওই রেখার উপরে, ওই সঞ্চার পথের উপরে সব বিন্দু মাইনা চলে, সব বিন্দু মাইনা চলে। এই সব বিন্দু মেনে চলে কোন শর্তটা? সি বিন্দুর সাথে ওই বিন্দুর ঢাল নিলে এম হবে। ক্লিয়ার? 2 বছর পড়াশোনা করছো, শিখছো। আর যারা এগুলা বুঝতে না চাও, তারা নাই, মুখস্থ রাখো y ইকুয়ালস টু mx প্লাস, এটুক পড়লেই হবে, এটুক পড়লেই হবে। সবাই বুঝতে পারলাম? তাহলে এটাকে বলা হয় ঢাল ছেদ আকৃতি। এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? ঢাল ছেদ আকৃতি। ঢাল ছেদ আকৃতি। ক্লিয়ার? সুন্দর করে লেখা আছে y ইকুয়ালস টু mx প্লাস c, y ইকুয়ালস টু mx প্লাস c। এটা সরল রেখার একটা আদর্শ আকৃতি, এটা সরল রেখার একটা আদর্শ আকৃতি, যেখানে এই সরল রেখাটার ঢাল, অর্থাৎ এই কোণটা যদি থিটা হয়, আমাদের m এর ভ্যালু হবে tan থিটা, যেখানে এই সরল রেখাটার ঢাল কত? tan থিটা। আর c কি? y অক্ষের ধনাত্মক দিক থেকে যতটুকু কাটছে, অর্থাৎ এতটুকু হচ্ছে c, তার মানে এই বিন্দুটা হচ্ছে 0,c। c এর ভ্যালু পজিটিভ হলে সে উপরে কাটবে, c এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে নিচে কাটতো। c এর ভ্যালু পজিটিভ হলে, আমরা ক্লাস 9-10 কিন্তু এগুলো পড়ে আসছি। ফর এক্সাম্পল, y ইকুয়ালস টু 2x প্লাস 3, তার মানে এটার ঢাল কত? 2। সে y অক্ষ থেকে 3 কাটবে, তাহলে 0,3। আমি যদি এরকম লিখতাম y ইকুয়ালস টু 2x মাইনাস 3, তাহলে তার ঢাল কত? 2, কিন্তু সে y অক্ষের ধনাত্মক দিক থেকে -3 কাটতো, অর্থাৎ নিচে দিয়ে কাটতো, এই যে এখান দিয়ে কাটতো। পড়ছো না? এরকম একটা অঙ্ক ছিল, 4টা সরল রেখা আঁকাইতে বলতো। হ্যাঁ, যাদের সাউন্ডটা একটু কম লাগতেছে, হেডফোন ইউজ করো, হেডফোন। ক্লিয়ার? ক্লিয়ার 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 ক্লিয়ার। আমরা তাহলে পরের ফর্মুলাটাই যাচ্ছি। এক বিন্দুগামী রেখার সমীকরণ। এক বিন্দুগামী রেখার সমীকরণ কি? বলো, এক বিন্দুগামী রেখার সমীকরণ। এই সবাই পড়ছো? এটার ফর্মুলা মুখস্থ করছো না? কই থেকে আসছে জানো?
এটার ফর্মুলা মুখস্থ করছো? সবাই করছো আমি জানি। কই থেকে আসছে এখন তো পারবা না? এখনো পারবা না? না এখনো পারবা না? না এখনো পারবা না? বলো কি বলছে? এক বিন্দুগামী রেখার সমীকরণ, একটা সরল রেখার ঢাল m, তাহলে এই সরল রেখাটার ঢাল হচ্ছে m, এবং সে একটা নির্দিষ্ট বিন্দুগামী, এই যে একটা নির্দিষ্ট বিন্দুগামী, একটা স্থির বিন্দু x1, y1, এটা একটা ফিক্সড বিন্দু না? এটা একটা ফিক্সড বিন্দু না? আচ্ছা, তাহলে এটার সমীকরণ আমরা কেমনে বের করব? আবারও আগের মতোই, এটা তো স্থির বিন্দু, কিন্তু এটার উপরে কোটি কোটি বিন্দু আছে না? এটার উপরে তো কোটি কোটি বিন্দু আছে। ওই কোটি কোটি বিন্দু কোন শর্তটা মানে? ওই কোটি কোটি বিন্দু কোন শর্তটা মানে? এই সবগুলা কোটি কোটি বিন্দু, তাদের সেটটাকে আমি ধরলাম p of x, y, তাদের সেটটাকে আমি ধরলাম p of x, y। এই কোটি কোটি বিন্দু কোন শর্ত মানে? এই কোটি কোটি বিন্দু যে কোনো একটা বিন্দুর সাথে তুমি যদি এটার ঢাল নাও, হওয়া উচিত m, হওয়া উচিত m, তাহলে দেখি তো প্রশ্ন মতে এটার সাথে এটা ঢাল নাও তো, কোটি দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর y মাইনাস y1 বাই ভুজ দ্বয়ের অন্তর, এটাই তো এটা, তাই না? এটাই সেই শর্ত, এটাই সেই শর্ত যেটা এই সরল রেখার উপর সবগুলা বিন্দু মাইনা চলে। এই শর্তটাই কি সমীকরণ, তাই না? আমরা 3.4 এ দেখছি। তাহলে সমীকরণটা কি দাঁড়ালো? y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। বুঝছো কই থেকে আসছে? তাহলে তুমি কি 100% এই ব্যাপারটার সাথে একমত? যে কোনো কিছুর সমীকরণ মানে একটা শর্ত। কোন শর্ত? যেটা ওই জিনিসটার উপরস্থ সব বিন্দু মাইনা চলে। এই সরল রেখার সমীকরণ একটা শর্ত। কোন শর্ত? যেটা এটার উপরস্থ সব বিন্দু, যেগুলোকে আমি p of x, y দিয়ে ডিনোট করছি, সেটা মাইনা চলে। কোন শর্ত মাইনা চলে? এই স্থির বিন্দুর সাথে তুমি যেটারই ঢাল নাও m হবে, কারণ ওখানে বলে দিছে, ওখানে বলে দিছে। ক্লিয়ার? সবাই সবাই ক্লিয়ার তো? ওকে ওকে, এটাকে বলা হয় এক বিন্দুগামী রেখার সমীকরণ। তোমাকে যদি প্রশ্নে একটা সরল রেখার উপরস্থ একটা বিন্দু আর ঢাল দেওয়া থাকে, একটা বিন্দু আর ঢাল দেওয়া থাকে, একটা বিন্দু আর ঢাল দেওয়া থাকে, সেক্ষেত্রে তুমি এটা অ্যাপ্লাই করবা, সেক্ষেত্রে তুমি এটা অ্যাপ্লাই করবা। বুঝতে পারলাম? এবার চলো দুই বিন্দুগামী রেখার সমীকরণ। এবার দুই বিন্দুগামী রেখার সমীকরণ সবাই পারো না? এটা আসলে আগেরটা থেকে আসছে, আগেরটা থেকে আসছে, এটা আলাদা করে কিছু করার দরকার নেই। দেখো এখানে তোমাকে কি দেওয়া থাকবে? একটা সরল রেখার, মনোযোগ মনোযোগ, একটা সরল রেখার উপরস্থ দুইটা বিন্দু দেওয়া থাকবে, আর কিছু দেওয়া থাকবে না, ঢাল টাল কিছু দেওয়া নাই। একটা সরল রেখার উপরস্থ দুইটা বিন্দু দেওয়া থাকবে, এটা সমীকরণ বের করা লাগবে। একটা সরল রেখার উপরস্থ দুইটা বিন্দু দেওয়া থাকবে, কোনো ঢাল টাল কিছু দেওয়া থাকবে না। আচ্ছা, আমি ধরলাম এটা ঢাল m, যদিও দেওয়া নাই, আমি এটা ধরে নিলাম, যদিও দেওয়া নাই আমি ধরে নিলাম, এটা ধরে নিলাম ঢাল m, ঢাল m এবং এই বিন্দুগামী, তাহলে এটা সমীকরণ কি হওয়া উচিত? y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1, যদি ঢাল m হইতো। কিন্তু ঢালটা তো কোশ্চেনে দেওয়া নাই, এটা তো দেওয়া নাই, কিন্তু আমি চাইলে বের করে নিতে পারি। দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু দেওয়া আছে, তাহলে দুইটা বিন্দু দেওয়া থাকলে এটার ঢাল তুমি বের করতে পারবে না। y মাইনাস y1 ঢাল কি? কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, তাই তো? y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 ইন্টু x মাইনাস x1। তুমি কি ক্লিয়ার? এই ঢালের পরিবর্তে আমি এটা বসাইছি, এই ঢালের পরিবর্তে আমি বসাইছি। ভাইয়া y1 আগে লিখছেন, আমি x1 আগে লিখছি, তুমি চাইলে y2 মাইনাস y1 x2 মাইনাস x1 লিখতে পারো, লিখতে পারো। তাহলে দেখো তো, এই যে y1 মাইনাস y2 এটাকে এই পাশে নিয়ে আসো, y মাইনাস y1, y মাইনাস y1 বাই y1 মাইনাস y2 ইকুয়ালস টু কি থাকে?
এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, তাই না? আমাকে সবাই বলো তো, এটাই কি দুই বিন্দুগামী রেখার সমীকরণ না? এটাই কি? এই বুঝছো সবাই? সবাই ক্লিয়ার? কেমনে আসছে বুঝছো? কেমনে আসছে বুঝছো? আচ্ছা, এখানে এটা লেখা আছে, তোমরা এখন আমাকে বলবা আমরা কয়টা সমীকরণ দেখছি? তিনটা। ঢালছেদ, এক বিন্দুগামী, দুই বিন্দুগামী, তিনটা না? তিনটা সমীকরণের ক্ষেত্রে দুইটা শর্ত দেওয়া ছিল। দেখো প্রথমবার কি দেওয়া ছিল? ঢাল ওয়াই এর ছেদ। কয়টা শর্ত? দুইটা তথ্য দেওয়া ছিল, দুইটা তথ্য দেওয়া ছিল, তাই না? ওয়াই টু হবে, দেখতেছি কি লিখছি, অসুবিধা নেই। এক বিন্দুগামী রেখার সমীকরণ আমরা যখন দেখছি তখনও কিন্তু দুইটা শর্ত দেওয়া ছিল, ঢাল দেওয়া ছিল, একটা বিন্দু দেওয়া ছিল, ঢাল দেওয়া ছিল, একটা বিন্দু দেওয়া ছিল, তাই না? আবার যখন দুই বিন্দুগামী রেখার সমীকরণ আমরা অ্যাপ্লাই করছি, ও এইটার কথা বলতেছো, এটা টাইপিং মিস্টেক, তখনও কিন্তু আমার দুইটা শর্ত দেওয়া ছিল, দুইটা বিন্দু, দুইটা বিন্দু, তাই না? তাহলে তুমি কি বুঝতেছো একটা সরল রেখার সমীকরণ বের করার জন্য দুইটা শর্ত লাগবে সব সময়। একটা সরল রেখার সমীকরণ বের করার জন্য দুইটা শর্ত লাগবেই। কেন? কারণ তুমি একটা সরল রেখা আঁকাইতে গেলে দুইটা বিন্দু লাগে। তুমি যে কোনো সরল রেখা আঁকাইতে যাও নির্দিষ্ট করে, তুমি আমাকে বলো তো এই বিন্দু দিয়ে তুমি নির্দিষ্ট কোনো সরল রেখা আঁকাইতে পারবা? না। এই বিন্দু দিয়ে তুমি কোটি কোটি সরল রেখা আঁকাইতে পারবা, এইটা, 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 তাহলে তো হইল না। তোমাকে একটা সরল রেখা যদি আঁকাইতে হয় তাহলে অবশ্যই দুইটা বিন্দু ফিক্স করে দেওয়া লাগবে, এবং এই দুইটা বিন্দু দিয়ে তুমি এবং তোমার 14 গোষ্ঠী মিলেও যদি চেষ্টা করো একটা সরল রেখাই আঁকাইতে পারবা, এর বেশি আঁকাইতে পারবা না। বুঝছো? তার মানে একটা সরল রেখা আঁকানোর জন্য আমার দুইটা বিন্দু লাগবেই নির্দিষ্টভাবে আঁকানোর জন্য। সেম ভাবে একটা সরল রেখার সমীকরণ বের করার জন্য দুইটা শর্ত লাগবেই, দুইটা শর্ত লাগবেই। বুঝছি? বুঝছি বুঝছি। তাইলে আমরা তিনটা সমীকরণ দেখে ফেলছি। একটা হচ্ছে y = mx + c, এটা আমরা কখন ব্যবহার করব? ঢাল আর y এর ছেদক, ঢাল আর y অক্ষের ছেদক, এই দুইটা দেওয়া থাকলে। এক বিন্দুগামী রেখার সমীকরণ, এটা কখন অ্যাপ্লাই করব? ঢাল আর একটা বিন্দু দেওয়া থাকলে। দুই বিন্দুগামী রেখার সমীকরণ কখন অ্যাপ্লাই করব? যখন দুইটা বিন্দু দেওয়া থাকবে। এর বাইরেও আছে, আমরা আস্তে আস্তে শিখব, এর বাইরেও আছে, আমরা আস্তে আস্তে শিখব। চলো এবার আমরা এক্সারসাইজে চলে যাই। এগুলো সবাই পারো, 9 10-এ পড়ে আসছো। এগুলো সবাই পারো, 9 10-এ পড়ে আসছো। দেখো কি বলছে। 1 নাম্বার, একটা সরল রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার ঢাল কত? তার ঢাল কত? tan 60 বা √3। 2 নাম্বার, x অক্ষের ঋণাত্মক দিকের সাথে 45, x অক্ষের ঋণাত্মক দিকের সাথে 45, তাহলে বলো তো ধনাত্মক দিকের সাথে কত? x অক্ষের ঋণাত্মক দিকের সাথে 45, তাহলে বলো তো ধনাত্মক দিকের সাথে কত? একশো 135 না? 135 না? তাহলে এটা কি হবে? দ্বিতীয়টার ঢাল কি হবে? tan 135, tan 135, ভুল করিও না কিন্তু, tan 135 মানে কত? -1, -1, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? পরেরটাই যাই। দুইটা বিন্দু, দেখো এগুলা কিন্তু এমসিকিউতে প্রচুর আসে, ক্লাস 9 10-এ আসছে, এইচএসসি পরীক্ষায় আসবে, অ্যাডমিশন টেস্টে আসবে, তোমাদের কলেজের পরীক্ষায় আসবে, সব জায়গায় আসবে।
সব জায়গায় আসবে। আমাকে বলো ঢাল কি? কোটিদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে কি হয়? উপরে -10 বাই -4, 5/2, 5/2 বা আড়াই, 5/2 বা আড়াই। ক্লিয়ার? 5/2 বা আড়াই। সুন্দর সুন্দর সুন্দর। পরেরটা, এই দুইটা বিন্দুদ্বয়ের সংযোগ রেখা এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করে? তুমি ঢাল বের করলে ট্যান থিটা দিয়ে থিটা বের করতে পারবা না? বলো তো ঢাল কত, ঢাল কত? এগুলো এমসিকিউতে আসে। কোটিদ্বয়ের অন্তর -2 + 1 বাই 4 - 3। ঢাল মানে কত? ট্যান থিটা। কত আসলো বলো তো? উপরে -1 নিচে 1, -1। তাহলে কত? থিটার ভ্যালু কত? 135। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি, ঋণাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। বলো, মনোযোগ 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 মনোযোগ। একটা সরল রেখার ঢাল ওয়াই অক্ষের খণ্ডিত অংশ। তাহলে এম দেওয়া আছে, সি দেওয়া আছে। সমীকরণ কি? y = mx + c, y = mx + c, c এর ভ্যালু -3। 7 দিয়ে যদি গুণ করো 7y = 5x - 3। এই ভুল, আমি একটা ভুল করছি, এই ভুলটা তোমরা সবাই করবা। 7 দিয়ে গুণ করছো, 3 কেও তো গুণ করা লাগবে। 3 × 21, 3 × 21, বুঝছো? তাহলে আমাদের অ্যান্সার কি হবে বলো তো? 21 কে এক পাশে রাখো, 5x - 7y = 21, 5x - 7y = 21। ক্লিয়ার? ঠিক আছে, ওকে। পরেরটাই যাই। ঢাল দেওয়া আছে, ছেদক দেওয়া আছে। সহজ, y = mx + b, y = mx + b। এই তো সবাই সুন্দর। প্রথম অপশনেই দেওয়া আছে, প্রথম অপশনেই দেওয়া আছে, তাই না? সবাই এ লিখে ফাটাই দিতেছে, কাউটাই হয় নাই। আচ্ছা, এইটাতে একটু, এটাও ভুল হয়েছে, ওটাও ভুল হয়েছে। দেখো -3 - 7, 2 - 6, উল্টা লিখছি না? উল্টা লিখছি না? ক্লাসে মনোযোগ কই থাকে? 6 মাইনাস, মাত্র কয়েকজন ধরতে পারছো। এটা কত? 4। তাহলে -5/2। এটা কি? বি। এবার চলো এইটা, কোশ্চেন একটু ভালো করে পড়ে দেখতে হবে, বুঝছো? কোশ্চেন ভালো করে পড়ে দেখতে হবে। এটা এক্স অক্ষের ছেদক, এটা এক্স অক্ষের ছেদক, ওয়াই এর ছেদক না। ওয়াই এর ছেদক হলে y = mx + b হইতো। এটা এক্স অক্ষের ছেদক, এক্স অক্ষের ছেদক। তাইলে কাহিনী কিন্তু পাল্টায় গেছে, কাহিনী কিন্তু পাল্টায় গেছে। এক্স অক্ষের ছেদক, তাহলে এক্স অক্ষ থেকে বি পরিমাণে কাটছে। আমাদের সরল রেখাটা দেখতে এমন হবে না? বলো, এই বিন্দুটা কত? এই বিন্দুটা কত? b, 0। আর কি দেওয়া আছে? ঢাল হচ্ছে m। তাহলে এটা আসলে ছেদক আকৃতি না, এক বিন্দুগামী রেখার সমীকরণ। এক বিন্দুগামী, একটা বিন্দু ঢাল দেওয়া আছে, একটা বিন্দু ঢাল দেওয়া আছে। y - y1 = m × x - x1। তাহলে কি? y = m × x - b। আমাদের অ্যান্সার কোনটা? আমাদের অ্যান্সার কোনটা? সি। এই বুঝছো? বুঝো নাই? দেখো এখানে কি বলছে, এখানে বলছে এটা কি? এক্স অক্ষের ছেদক।
তাহলে এক্স অক্ষ থেকে বি পরিমাণ কাটছে, এক্স অক্ষ থেকে যদি বি পরিমাণে কাটা নেই, এই বিন্দুটা কত, বি কমা 0, ঢাল কত এটা, তাহলে এটার উপরে একটা বিন্দু দেওয়া আছে, ঢাল দেওয়া আছে, এক বিন্দুগামী রেখার সমীকরণ y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। শেষ। ক্লিয়ার? আমরা কি বুঝলাম? সবাই সবাই আমরা কি বুঝলাম? পরেরটায় যাই, পরেরটায় যাই। y1 0 কেমনে হয়? এটা তো x অক্ষের উপরে, x অক্ষের উপরে সব বিন্দু শূন্য না? এটা x1, এটা y1, এরকম কোশ্চেন করলে হবে? একটা সরল রেখা, আচ্ছা আমাদের y ইকুয়ালস টু mx প্লাস c, এটা কি ছিল? ঢালছেদ আকৃতি। বলো তো সরল রেখাটা যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে c এর ভ্যালু শূন্য না? তার y ছেদক তো 0। তাহলে এটা আসলে কি? মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, অর্থাৎ 0,0 বিন্দুগামী, তাই না? মূল বিন্দু দিয়ে তো y গেলে y ছেদক থাকবে, মূল বিন্দু দিয়ে যদি সে যায় তাহলে y অক্ষের তো কোনো ছেদক থাকবে না। বুঝছো? দেখো এখানে কিছু কোশ্চেন অ্যান্সার করতে বলছে। একটা সরল রেখা মূল বিন্দু দিয়ে যায়, যখনই বুঝছো তাহলে সরল রেখার সমীকরণ কি? y ইকুয়ালস টু mx, ঢালটা বের করতে পারলেই হয়। এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে বলো তো y ইকুয়ালস টু tan 30 ইন্টু x, তাহলে এটা কি হবে? y ইকুয়ালস টু 1/√3 x। এবার চলো 2 নাম্বারটা, y ইকুয়ালস টু mx tan 90 ইন্টু x। tan 90 মানে কি? 1/0 না? tan 90 মানে কি? 1/0 ইন্টু x। তো তুমি যদি আর গুণন করো কি আসবে? x ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 0। আর 135 ডিগ্রি যখন করবে সেটা কি? আমাকে বলো। বলো তো। y ইকুয়ালস টু tan, তাহলে কি থাকে? y ইকুয়ালস টু মাইনাস x, এটাই উত্তর। y ইকুয়ালস টু ইনফিনিটি না, বুঝছো? y ইকুয়ালস টু ইনফিনিটি না, x ইকুয়ালস টু 0। ইনফিনিটি কোনো সমীকরণে আসে না, ইনফিনিটি মানে 1/0। ক্লিয়ার? y ইকুয়াল টু mx প্লাস c হবে না? না। দেখো একটা সরল রেখা যদি মূল বিন্দু দিয়ে যায়, আমি তোমাদের এখানে একটু দেখাই, একটা সরল রেখা যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে y অক্ষের ছেদক 0 হয়ে যায় না? আমাকে বলো তো। ধরো এই সরল রেখাটাই, এই যে এই সরল রেখাটাই, হ্যাঁ, এটা যদি মূল বিন্দু দিয়ে যাইতো তাহলে c এর ভ্যালু কত? 0 না? c এর ভ্যালু কত? 0 না? তখন এটা দাঁড়াইতো হচ্ছে y ইকুয়ালস টু mx, c এর ভ্যালু 0। আন্ডে আন্ডে আন্ডে। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার? আমরা এর পরেরটাই যাই। দেখো কি বলছে, একটা সরল রেখা এই বিন্দু দিয়ে যায় এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে এত কোণ তৈরি করে, তাহলে তুমি কি ঢাল বের করতে পারবা? ঢাল বের করতে পারবা? tan 135, সেটা কত? -1। ঢাল জানো এবং একটা বিন্দু জানো 4,3, ঢাল জানো একটা বিন্দু জানো, সমীকরণ কি হবে? এক বিন্দুগামী রেখার সমীকরণ, এক বিন্দুগামী রেখার সমীকরণ, তাই না? তাহলে y মাইনাস y1, y মাইনাস, তুমি কিন্তু সুন্দর করে লিখবে এমনি যদি রিটেনে আসে, যদিও রিটেনে আসবে না, আসলেও কতে, তাহলে y মাইনাস y1, y1 কত? 3 m ইন্টু x মাইনাস x1। তো যদি এক পাশে নিয়ে আসো তাহলে কত হবে? x প্লাস y মাইনাস 7 ইকুয়ালস টু 0। বুঝলাম? এইগুলা তো এসএসসি তে করছি, নিউ কিছু? নেক্সট ক্লাসে দৌড়াবো। এটাকে ঢাল আকারে প্রকাশ করে ঢাল নির্ণয়,
বলো তো এটাকে ঢাল আকারে প্রকাশ করতে পারবা? এটাকে ঢাল আকারে প্রকাশ করতে পারবা? ঢাল আকারে, ঢাল ছেদ আকারে, এই যে y = mx + c এই আকৃতিতে প্রকাশ করতে হবে, এই আকৃতিতে প্রকাশ করতে হবে। এটার জন্য কি করা লাগবে আমাকে বলো তো? y গুলো এক পাশে রাখতে হবে। 4x + 3y = 12 -12 = 0। y গুলাকে এক পাশে রাখো। 3y = -4x + 12, 3 দিয়ে গুণ করে দাও। আদর্শ আকৃতি আসছে y = -4/3x + 3 × 12, 3 × 12। কম্পেয়ার করো, কম্পেয়ার করো। ঢাল কত? y = mx + c, এইটা হচ্ছে আমাদের ঢাল। আর y অক্ষের ছেদকও যদি বলে সেটা কত? 4। সেটা কত? 4। ক্লিয়ার? সেটা কত? 4। ওকে, ডান 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 ডান। পরেরটায় যাই আমরা, পরেরটায় আমরা যাই। এই দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ পারবা? পারবা পারবা পারবা? দুই বিন্দুগামী রেখার সমীকরণ x - x1 / x1 - x2 = y - y1 / y1 - y2। শেষ। x - x1 / x1 - x2 = y - y1 / y1 - y2। সিম্পলিফাই করবা, কাজ শেষ। চাল কি ঢালের বিপরীত? হোয়াট এ কোয়েশ্চেন। ঠিক আছে, সিমিলার কাহিনী, একদম সিমিলার কাহিনী। পারবা এটা, পারবা এটা। দেখো মূল বিন্দু আর এটা, যখনই তুমি মূল বিন্দু দিছো ঢাল বের করলেই হয়। শর্টকাট, শর্টকাট। ঢাল কি? কোটিদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। এটা কি ঢাল না? তাহলে ইকুয়েশন কি? y = mx, y = mx, x + y = 0, x + y = 0। আগের কোশ্চেনে চাল লিখছি, হ্যাঁ? কোনটায়? এটা ঢাল, চাল না। ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আমরা এখানে থেকে আবার শুরু করব। তো আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি, বিদায় নিচ্ছি। সো তোমার হোমওয়ার্ক কি জানো তো? এই যে আমরা ঢাল ও সরল রেখার সমীকরণ এই চ্যাপ্টারটা শুরু করছি। তুমি এটা আপাতত স্টার্ট করার দরকার নেই বই থেকে, এর আগ পর্যন্ত শেষ করে ফেলো। আমি এই চ্যাপ্টারটা যখন শেষ করব তখন তোমাকে বলবো যে এটা পড়ে ফেলতে হবে। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।